আকাশ খুলে বসে থাকেন যিনি, সেই শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে কথা বলছি আজকে। আপনার যে আকাশ খুলে বসে থাকা, এই যে আকাশ খুলে বসে থাকলে কি সুর এসে ধরা দেয় আপনার কাছে? একদমই একদমই সুরে এসে ধরা দেয়, কারণ এরকম প্রকৃতি, আকাশ, খোলা মাঠ, সুর না এসে করবেটা কি? আমি পারবোই না সুর ছাড়া থাকতে। হ্যাঁ, আপনি যেমন এই যে আমরা শুরু করার আগে বলছিলেন যে এখানকার পরিবেশ দেখে, যে বনফুল দেখে বলছিলেন, যে একটি গানের কথা বলছিলেন, সেই গানটাকে আপনি কিভাবে নিজের করে নিলেন সেটা যদি একটু আমাকে মানে বলেন। নজরুলের সব কঠিন কঠিন গানগুলো, বেশিরভাগ গানগুলো প্রেমের গানগুলো গেয়েছি। হঠাৎ করে আমি বললাম যে আমি বনফুল গো গানটা গাইবো। তা আমি ভাবলাম যে এটা সবার শেষে গাই, বাচ্চাদের মতো একটা গান, ছোট গান। কিন্তু সেটা গাইতে গিয়ে আমি যখন অনেক তুলাম, কানন দেবীরটা শুনেছি, তারপরে আমার মনে হলো না, এই গানটার মধ্যে একটা নতুনত্ব মিউজিকের ছোঁয়ার সাথে পাশাপাশি আমাকে একটু আসলে দোলাটা থাকতে হবে, রোল করে করে গাইতে হবে এই মানে গানটা। বনফুল যেভাবে দুলে হ্যাঁ যায় হ্যাঁ, সেই এক্স্যাক্টলি। সেই দোলা। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ। যে বনের কোকিল, বনের কোকিল আমার সনে খেলতে আসে কুঞ্জ বনে, এই যে দোলাটা, এই দোলাটা যদি না দিতে পারি তাহলে আসলে গানটার মাদকতাটা মানুষের কাছে পৌঁছাবে না। এবং আমি শ্রোতা এই দর্শকও এই যে দুলবে এই না। যে হ্যাঁ, দোলাটা, এই এই যে যে দোলাটা, ঘাসের হ্যাঁ। দোলাটা, এটা যতটা সুন্দর লাগছে ঠিক এই সুরটাই হতে হবে। তো সুতরাং খোলা আকাশ। এবং এই যে আরেকটা নজরুল আরেকটা গানের কথা বলছিলেন, যে ফুলে ফুলে ঢলে ঢলে। রবীন্দ্রনাথের, হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের। হ্যাঁ। হ্যাঁ, ফুলে ফুলে ঢলে ঢলে সেম অবস্থা। ওটাও বাচ্চাদেরকে শেখানো হয়, কিন্তু দেখা যায় যে ওই গানটা গাইতে গিয়েও আমার অনেক ঝামেলা হচ্ছে, কারণ একদমই পুরো ওই রোল করে করে গাইতে হবে। এই যে রোল করে করে বিষয়টা, কারণ প্রকৃতির সঙ্গে প্রকৃতি নির্ভর যে সব গানগুলো, বেশিরভাগ গানই আসলে প্রকৃতিকে ভেতরে নিয়েই কিন্তু গানগুলো সুর করা হয়, লেখা হয়। তো সেখানে যে অনুধাবনটা, সেখানে যে ভালো লাগা, সে যে গল্পটা, ওই গল্পটা আসলে না মাথায় রাখলে গান গাওয়াটা অসুবিধা হয়ে যায়। এবং যখন মনে হয় যে এই গানটা খুব সহজ, শুনতে সহজ লাগছে, আসলে আসলে সেই গানটা গাইতে কিন্তু খুব কঠিন। সেই জায়গায় বাণীটা যেভাবে থাকে, হ্যাঁ, সুরটা যেভাবে করা হয়, শিল্পীকে তো সেই সেই জায়গাটা জায়গাটা যেতে যেতে হবে। এটা তো একটা ছবি, আমি মনে করি যে 5 মিনিটের একটা গান, একটা কিন্তু গল্প, একটা বলা, একটা ছবি। তো আমি যখন গানে গানে একটা ছবি বলছি, আমাকে তো প্রথম শুরু করতে হবে, মিডল অংশটা, আবার ক্লাইম্যাক্সটা, উপসংহার, হ্যাঁ, গানের পুরো মধ্যে হ্যাঁ, থাকবেই। পুরো পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি আর কি। আমার এই আপ্রাণ এবং চেষ্টা এই থাকে। জায়গাটা থেকে কি আপনার মনে হয় যে এই যে এখন যে গানগুলো তৈরি হয়, এই যে গান লেখা হচ্ছে, সুর দেওয়া হচ্ছে, এই দৃশ্যকল্প, এই যে একটা একটা ফ্রেম টু ফ্রেম ভাবা, ভাবা, হ্যাঁ, একটা চিত্রকল্প তৈরি করা, সেটা তো চিত্রনাট্য, গানও তো একটা হ্যাঁ হ্যাঁ, চিত্রনাট্য। অবশ্যই। সেইটা ভেবে সুরগুলো হয়, মানে হয় কি হয় না, মানে যে কারণে অনেক গানই হয়তো আমাদেরকে ছুঁয়ে যায় না, যে কটা হয় সে কটা হয়তো আমাদের ছুঁয়ে যায়। ছুঁয়ে যায়, যেটা এটাই তো খুব বাস্তবতা। আমি যদি একটা মানে আমি যদি ঘরের ভেতরে এমন করে ঘর সাজালাম, ঢুকতে আমার মনে হলো কোনো স্পেস নাই, আমি একটু হাঁটবো, তাহলে তো আসলে হবে না। আমাকে ঘরকে ঘরের মতো করেই সাজাতে হবে। শ্রোতা বা দর্শক যদি অতিথি হয়, হ্যাঁ, তাকে তো আমন্ত্রণ জানাতে হবে, জানাতে তাকে হবে। স্বাগত হ্যাঁ, জানার হ্যাঁ। যে তো সেই রকম ব্যাপারটা। গানের যদি গল্প না থাকে, গল্প, বাণীটা যদি সুন্দর না থাকে, চকে একটা না একটা একটা আমি পড়ার সাথে সাথে আমি একটা গল্প চিন্তা করে নিতে পারবো। সেটা যদি না থাকে, আমি একটা যা ইচ্ছা তাই গল্পের মানে গানের মধ্যে লাগিয়ে দিলাম, সুর একটা আমি পাচ্ছি না, হঠাৎ করে আমি একটা সুর লাগিয়ে দিলাম, এটা একটা দিয়ে দিই, তা তো হবে না। আসলে একটা ওই মেলোটা থাকতে হবে, ওই ড্রামাটা থাকতে হবে। তা এখন হয় কি, হঠাৎ হঠাৎ করে এত বেশি হয়তো অনেক কাজ, হয়তো অনেক তাড়াতাড়ির কাজ, যার কারণে আগে যেটা দেখতাম আব্বাদের জন্য অনেক লেখা হতো, অনেকবার চেঞ্জ করা হচ্ছে, এখন তো সময় নেই কারো। তবে সবচেয়ে বড় কথা, যে গানটা লেখে, হ্যাঁ, সে কিন্তু তার ভিতরে ভিতরে একটা সুর থাকে। অবশ্যই সুরকার যখন, নিজের সুর থাকে। হ্যাঁ, হ্যাঁ, ও সুরকার যখন সেই সুরটাকেই করে, তখন সে হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, ইয়েস, আমি এটাই খুঁজছিলাম। তখন যখন গায় মানে শিল্পীকে দেয়, শিল্পী যখন সেই সুরটাকে ভেতর থেকে নিতে পারে, তখন বলে ইয়েস, আমি এটাই চাচ্ছিলাম। আর যখন নিতে পারে না, তখন তার মনে কিন্তু আফসোস থেকে যায়। মানে মানে তিন জায়গায় একটা যে এটা একটা টিম ওয়ার্ক, টোটাল টিম ওয়ার্ক। হ্যাঁ, এবং এই যে টিমওয়ার্কটা থেকে কি আপনি এখন কাজ করছেন, আপনাকে মনে হয় যে এই দলবদ্ধ যে একটা প্রয়াস, সেই জায়গাটা আমাদের সঙ্গীতে নেই এখন? একদম নেই, একাই সব করতে হয়, সবই একা। আসলে একা আসলে কিছু করা যায় না। এই যে একসঙ্গে কাজ করতেই হয়, একসঙ্গে কাজ করতেই হয়, কিন্তু সেই হ্যাঁ, সে করতে যেয়েই দেখা যাচ্ছে যে তারপর কিন্তু ওই যে আপনার
গানের প্রসঙ্গে যদি আমি চলে আসি, যে আপনার একটা গান আছে যে দুপুরের একলা পাখি, হ্যাঁ হ্যাঁ সেরকম সবার সঙ্গে আছি। রাইট, মেঘলা আকাশ, এই যে এই গানটার কথা হঠাৎ মনে হয়ে গেল। আচ্ছা, একটু গানটা হোক। মেঘলা আকাশ সারা বেলা ঝরছে, বেদনার বৃষ্টি নুপুর ভীষণ আধার, তবু আমার মনে জলে আমি এবার যেতে চাই সেলিম আল দীন প্রসঙ্গে। সেলিম আল দীনের কথা নিয়ে তো আপনি কাজ করেছেন, সুর নিয়ে কাজ করেছেন, সেই কথা সুরের কথা যদি শোনান। ওনার গান, সুর, মানে লেখা সবকিছু তো আসলে নাটকের। সেই গানের কথা নিজের ভেতরে ধারণ করা, সেটাকে ডেলিভারি দেওয়া, তো এটা খুবই আমার জন্য অনেক টাফ ছিল। তো 3 বছর লেগেছে ওনার গানগুলো বুঝতে। যেমন একটা জায়গা আছে, তোমার মন ভালো নেই, ফুলেদের মন ভালো নেই, মেঘেদের মন ভালো নেই, জলে জলে চাঁদ জলে, তুমি মিথ্যে দুঃখ পাও। এই যে জলে জলে চাঁদ জলে, তুমি মিথ্যে দুঃখ পাও। আমার অনেকদিন ভাবলাম এটা কি, জলে জলে চাঁদ জলে। ও আচ্ছা, জলে জলে মানে জলে যে চাঁদের ছায়াটা পড়ে সেটা জলে, ঢেউয়ে ঢেউয়ে স্রোতে স্রোতে হ্যাঁ, ভেসে যাচ্ছে। তুমি মিথ্যে দুঃখ পাও। তার মানে কি, তারপরে লাস্ট শেষে আবার গানটা শেষে আছে, তবে এই সুরগুলো তোমার হোক, হ্যাঁ, তোমার মুখের ত্বকে কষ্টের ছায়া তত মিলাক মিলাক মিলাক, তোমার মন ভালো হোক, ফুলেদের মন ভালো হোক, মেঘেদের মন ভালো হোক। এই যে এই জিনিসগুলোর মধ্যে, মানে তোমার মন ভালো না থাকলে তোমার আসলে কিছুই ভালো লাগে না। কারণ এই যে এখানে এই প্রকৃতিতে যে বাতাসে দোলায় গাছ দুলছে, হ্যাঁ, আকাশ আকাশের মতো আছে, সব কিন্তু তেমনি আছে, শুধু আমার মনটা ঠিক নেই। মানে তোমার মন ভালো নেই তো কিছুই ভালো নেই। কিছুই ভালো নেই, তো তুমি মন ভালো করো, তাহলেই তোমার সব ভালো লাগবে, সব সুন্দর আসবে, সব সুন্দর হবে। তো এই জিনিসগুলো স্যারের সুন্দরের এই যে একটা দর্শন, হ্যাঁ। সেলিম আল দীন স্যারের এই যে হ্যাঁ। কথায় সুরে, সে দর্শনটা অনুপস্থিত না আমাদের গানে সার্বিকভাবে যদি বলে খুবই থাকি। খুবই ভীষণ, খুবই ভালো একটা সত্যি কথা। এই দর্শনের ভীষণ অভাব, এবং মানুষ এই বোধের জায়গা থেকে সরে যাচ্ছে। যে আপনার বাবারা যখন গান করতেন, সেই গানের কথাগুলোর যে খুবই সহজ ছিল, জি, সেটাই। তো সেই সহজ জিনিসটাকে যখন তখন নিতে পারছে, এখন কেন আমি জানি না। সেই সরলের মধ্যে কিন্তু যে আমরা সরলতা, দর্শনের কথা বলছি, দর্শন, সেগুলো একটা সব গভীরতার ছিল। কথা বলছি, সেগুলো ছিল। সব ছিল। এখন এই গভীরতা আনতে গেলে মানুষের, আমি জানি না, মানুষের জীবন বোধহয় খুব বেশি ছুটছে, তো সেই ছোটার জায়গাটায় মানুষের বোধহয় এত সময় নেই কিছু ভাববার। একটু তো ভাবতে হবে। আগে একটা গান শুনলে মানুষ কিন্তু শিক্ষা, পড়াশোনা, বই পড়া, এখন তো মানুষ বই পড়ে না, পড়াশোনার বিষয়টা নাই। এই সব কারণের জন্য আসলে এখন গানের কথায় গভীরতা কমে গেছে। মানুষ আর বই মনের পড়াশোনায় আপনি মনের প্রকৃতির কথা করতে বলছেন, পারছে না। প্রকৃতিকে হয়তো মানুষ দেখে না, দেখার সুযোগ পায় না, বা কোথায় দেখতে প্রকৃতি চায় না। দেখে? মানুষের জীবন কিন্তু এখন অনেকটা ছুটে তো চলছে, এবং ক্রমায় বন্দি প্রকৃতি, মানে ক্রমা করে, যেমন না, মানুষ এখন শর্টকাট কিছু পেছনে ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, ফেসবুক, এখানেই প্রকৃতি দেখে। সরল যে চোখের যে আরাম, ওই প্রকৃতি দেখা হয় না, কেউ দেখে না। এবং ছোট বাচ্চারা এখন আসলে প্রকৃতি দেখতে দিলেও এখন আর তাদের সেই অলস হয়ে গেছে, তারা গেমের মধ্যে দিয়ে প্রকৃতি গেমের খোঁজে। প্রকৃতি খোঁজে এবং যেতে চায় না, একটু হাঁটতে চায় না। এই যে বিষয়গুলো, আগে বাবা মারা বলতো একটু হাঁটো, একটু দৌড়াও, দেখো দেখো, খালি পায়ে হাঁটো, এসব এই যে নাই দেখতে আসলে। না চাওয়া, দেখতে না পাওয়া থেকে কি আপনাদের পরে যারা গান গাইতে আসলেন, হুম। বা পরবর্তীতে যারা গান লিখতে শুরু করলেন, তারা এই যে না দেখা থেকে তো আর গানটা হচ্ছে না তাদের। এই বেশি দেখছে না বলেই তো, বেশি দেখার যে চিন্তা, এত দেখতে হবে কেন, দেখেই তো ফেলছি, এটা ছবি দেখছি, এটা করছি, ওটা করছি, এটা জানতে পারছি। একটু শিক্ষার যে বিষয়টা, যে আমি একটু নিজে পড়ি না, অভিজ্ঞতা থেকে হ্যাঁ, নেয়া, অভিজ্ঞতাটা আর কাজে লাগছে না। আমার এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম খোলা আকাশ, তো এই গানটা মনে পড়ছে, আমি আকাশ হব, আকাশ হব, আকাশে ওড়াবো
তোমাকে। ও আমি সাগর হব, সাগর হব, সাগরে মেশাবো তোমাকে। যদি আকাশের নীল বেদনা ছড়ায় তোমার বুকে, যদি সাগরের জল ধরে রাখো ওই দু চোখে। 90-এর পর থেকে আমাদের এখানে খুব বেশি গান আসেনি, নতুন যে একটা ধারা তৈরি হয় সেটা আসেনি, যেটা আমরা বলছি কলকাতায় সুমন চট্টোপাধ্যায় এক কাপ চাই আমি তোমাকে চাই, হ্যাঁ সেখানে যে একটা নতুন ধারা উনি তৈরি হঠাৎ করলেন, করে একটা ওই আবহটা কিন্তু এখনো চলছে। হ্যাঁ, ওটা আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশে না হওয়ার অনেকগুলো কারণ হলো আমাদের নতুনের জায়গায় আমরা খুব সহজে যেতে চাই না। আচ্ছা, নতুনের জায়গায় যেতে চাইলে যেটা হয়, আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের আসলে কি দিতে হবে, মানুষ কি চাচ্ছে। তারা যখন যেই নতুনত্বটা দিয়ে ফেলছে আমরা ওইখানে স্টাক হয়ে যাচ্ছি। আমরা কিন্তু এর চেয়ে বেশি কিছু ভাবতে পারছি না। 90-এর দিকে বা 80-এর শেষের দিকে 90-এর দিকে কিন্তু আমাদের ব্যান্ড সঙ্গীত অনেক নতুন গান নিয়ে এসেছিল, অনেক বাইরেও যে কবিতা পড়া প্রহর, হ্যাঁ সেটা ছিল, এরকম গান ছিল। এবং আমাদের এখানে পরবর্তীতে আপনার গানে যদি আসছি লুকোচুরি লুকোচুরি গল্প কিংবা সঞ্জীব চৌধুরীর যে গানগুলো ছিল, তোমাকেই বলে দেব, হ্যাঁ তোমাকে বলে দিব, হ্যাঁ তারপর এগুলো কিন্তু বিচ্ছিন্ন ভাবে এসছে, কিন্তু একটা গোষ্ঠী ভাবে যে আসা সেটা কিন্তু আসেনি। এটা আসতে গেলে ওখানে সুমন শুরু করার পর তাকে তার পথ অনুসরণ করে এসে বলেছে যে আমাকে আমার মতো থাকতে দাও, হ্যাঁ কিন্তু আমাকে কিন্তু লুকোচুরি লুকোচুরি গল্পের পর আর কিছু আসছে না। এই জিনিসটার পরে ওরা যেমন ভাবে যে আমার আসলে দর্শক চাই কি, নতুনত্ব চাই, আমি দিতে চাই। আর আমাদের যেটা হচ্ছে আমরা দিতে চাচ্ছি না, আমরা অনুকরণ করতে চাচ্ছি। আমাদের এই অনুকরণ প্রিয়তা আমাদের যতক্ষণ থাকবে আমরা নতুনত্বের জায়গাটায় দাঁড়াতে পারবো না। কারণ না, আমরা খুব বেশি চেঞ্জটা নিতে পারি না বোধহয়, বা আমরা অতটা খাটি না। খাটতে হবে, সৃষ্টিতে খাটতে হয়। পারি না, দর্শক হয়তো নিতে পারে বা শ্রোতা নিতে পারে, আমরা দেওয়ার মতো। আমি সেটাই বলছি, যারা সৃষ্টির সাথে যারা বসবাস করছি, যারা কিছু দেব, আচ্ছা সেই জায়গাটা আমরা খাটতে চাই না। একটা ব্যাপারে আমি যেতে চাই, সেটা হচ্ছে যে ব্যান্ড মিউজিকের যখন একটা তোলপাড় অবস্থা, চতুর্দিকে ব্যান্ড মিউজিকের জোয়ার, সেই সময় কিন্তু এককভাবে যারা গান করতেন সেই একক শিল্পীদের গানও কিন্তু একটা জায়গায় চলে গিয়েছিল। এখন ব্যান্ড অনেকটা ম্রিয়মাণ হয়ে গিয়েছে, সেই ব্যান্ডের জোয়ার পাড়া মহল্লা থেকে আরম্ভ করে কোথাও নেই, সেটাও কি একটু ক্ষতিগ্রস্ত করেছে আমাদের? এটা আসলে হয়েছে কি, আগে ব্যান্ডের জন্য স্পেশালি ওরা অনেক ভালো ভালো গান বানাতো। সেই জিনিসটার মধ্যেও না, আমি বললাম না, যারা সৃষ্টি করছি সেই জায়গাটা একটা ঢিলামি একটা ব্যাপার। এখন যে ব্যান্ড তৈরি হচ্ছে, ওরা আসলে নিজেরাও জানে না যে ওরা আসলে কোন গানটা মানুষের জন্য করবে। ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে না, গান গাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের আমরা যারা মানে রেডিও শুনে বড় হয়েছি, বা আপনার রেডিও শুনেছেন, পরে গানও গিয়েছেন হয়তো চলচ্চিত্রে, অনেক চলচ্চিত্রের গানের যে একটা সমৃদ্ধ অবস্থা ছিল, সেইটাও তো এখন আমি যদি বলি আপনাকে, আবার তো মানুষ ছবিমুখী মানে হলমুখী হচ্ছে, তো ছবি দেখছে, ছবি বানাচ্ছে। এখন এখানকারই একটা আমরা পাশের দেশে দেখি, একটা ভালো গান তৈরি করে প্রচুর প্রচারণা করছে, কারণ যত বেশি ছবিটাকে হিট করানোর মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটার জন্য কোয়ালিটি কাজ করছে। সেই গানের যেন কোনো বিঘ্নতা না ঘটে সেটার দিকে তাকাচ্ছে। কিন্তু এখন এখানে কি, যে কেউ একজন ঘরে বসে মিউজিক করে ফেলছে, লিরিক্সটা ওখানে বসে লিখছে, একজন গান গাইছে, এসে একটা কোনো মতে গানটা গাইলো, ভেতরেও ঢুকলো না, গল্পটা জানলো না, তাহলে তো হবে না। গীতিকারের সঙ্গে তো শিল্পীর দেখাও হয় না, একটা ট্র্যাক করা থাকে, কিছুই না। আমি কয়েকদিন আগে একটা অবশ্য ছবির গান করলাম, তো ওখানে আমাকে যে জিনিসটা আমার ভালো লাগলো ওদের, যে ওরা আমাকে পুরো গল্পটা বলল। আমি যে জিনিসটা আমি উল্টো করি, যে আমাকে একটু ভাই গল্পটা বলো, আমি দেখলাম যে আমাকে সে গল্পটা বললো, সেই সিকোয়েন্সটা বললো ফাহমিদা আপা, আপনাকে ঠিক এই জিনিসটাই করতে হবে। আমি চাই, আমার খুব ভালো লাগলো বিষয়টা। গান গাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আপনি তো তখন নায়িকা হিসেবেই, অবশ্যই কারণ আমার না কিছু এক্সপ্রেশন দিতে হয়েছে। শুদ্ধ হবে, আমি শুদ্ধ হবে, এটা সুরে বলতে হবে, কবিতায় বলতে হবে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ, আমাকে তখন পুরো নায়িকা হতে হবে।
তো তখন আমি একটা ছোট্ট জায়গায়, আমি একটা ফ্রেমে আমি নিজেকে নায়িকা ভাবতে পারলাম, কারণ আমাকে সে হেল্প করলো। আমাকে যদি না বলে, এটা একটা টোটাল টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কে যদি সবাই আসলে সমানভাবে কাজ না করে, যেটা আমরা এখন যে এই যে আমাদের নতুন গান উঠে আসছে না, লুকোচুরি পরে, হ্যাঁ মন্দ আমি বলবো না, আমাদের সবসময় মন্দ সময় ভালো সময় চলবেই, কিন্তু সৃষ্টির একটা সময়কাল থাকে, সেটাতে কিছু না কিছু দিতে হবে, না হলে ওই সময়টা কিন্তু চলে গেল। তো আমরা অপেক্ষা করছি। সাগর না হয় অথই, জল আছে বা কতই, আমার চেয়ে জল বেশি নেই। নদী তো আমাদের গানের একটা উৎস, আমাদের ভাটেলি বলি, ভাওয়াইয়া বলি, নদী থেকে, নদীর স্রোতে, নদীর বাঁকে বাঁকে গান হয়, এক এক নদীতে এক এক ঢেউয়ের তালে তালে গান। সেই জায়গা থেকে আমাদের নদীগুলো হারিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, একদম কি আমাদের গানেরও যে দৈন্যতা, দীনতা, সেই জন্য একদম মানে আসলে সবকিছুর সঙ্গে একটা পুরো দেশ, মানুষ, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার রাজনীতি, সবকিছু কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি নদীর দিকে তাকিয়ে নদীকে ভালো না বাসতে পারি, এই ভালোবাসতে না পারি, কথাটা আসলো কেন? কারণ আমার ভিতরে অস্থিরতা থেকে। মাঝির গানকে নিজের করে নেয়া। এক্স্যাক্টলি। এই যে এখন আমার এখানে দেখেই মনে হচ্ছে যেন গানটা, যে রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, না 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 না, কি যেন কথাটা, মানে নদী গানের শেষ নাই আমাদের। নদী করে টলমলে ঢেউ ভাঙে ঝড়, নদী করে টলমলে ঢেউ করে ছল ছল, ঢেউ ভাঙে ঝড় তো ফানেতে, নাও বায়ু না মাঝি বেসুম রইয়াছে। কি সুন্দর সুন্দর গান। ওরে নীল দরিয়া, সেটা তো একটা মানে আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। এই যে গানটা গাইলাম না, আমার গানটা শিশির করে উঠলো, কারণ গানের কথার সাথে এই যে নদীকে দেখার আমার যে ইচ্ছাটা, মনের যোগাযোগটা, এই যোগাযোগটা তৈরি না হলে একটা গান, কারণ গান না এমন একটা খাদ্যের মতো, মানুষের মন ভালো থাকলেও মানুষ গান শোনে, মানুষের মন খুশি থাকলেও মানুষ গান শোনে, এবং দুঃখের সময় দুঃখেরই গান শোনে, কারণ সুখেরও দুঃখ থাকে, দুঃখেরও সুখ থাকে। তো সেই সময়টায় যদি ওই যোগাযোগটা না হয়, মানুষ তো আসলে অনেকটা ওই যে প্লাস্টিকে মোড়া ওই রূপালী চাঁদের মতো হয়ে যাবে। না, সেই জায়গাটা আমরা দেখছি যে আমাদের বাউলরা, আমাদের সাদা মানুষ, শুধু বাউল কেন, সব মানুষের মধ্যে একটা বাউল মন আছে। সেই জায়গা থেকে একজন মাঝি যখন নাও বেয়ে যাচ্ছে, সে যেমন যাচ্ছে, তার যাত্রীও গাচ্ছে, এবং সবাই একই টোনে, একই রিদমে একটা আছে, রিদম কিন্তু এটা একটা। যখন একজন মাঝি নৌকা চালায়, যারা মানে ওঠে সেই মাঝি নৌকায়, তারাও কিন্তু এক মনে যেতে থাকে, তাদের ওই যে একটা নদীর একটা শব্দ, একটা ব্যালেন্স, ভাজে ভাজে, তো সবাই কিন্তু এক তালে থাকে, কেউ কিন্তু বাতাসের উল্টো দিকে নেই। তখন আমাদের যখন ওই জিনিসগুলো একসাথে আমরা করতে পারি না, এগুলো কি প্রয়োজন? এগুলো অভিজ্ঞতা, এবং যত অভিজ্ঞতা হবে, ঢেউয়ের ভাজে ভাজে চলা, নদীর স্রোতের সঙ্গে চলা, এবং নদী যেভাবে বেঁকে বেঁকে যায়, সুর এরকম বেঁকে বেঁকে যায়, এবং এক নদীর সুরের সঙ্গে আরেক নদীর সুর, আরেক নদীর ঢেউ মিলে না। সেখানে আপনি যে কথাটা বললেন, যে শব্দটা বললেন অভিজ্ঞতা, তা আমরা এখন যারা আছি, আমরা যারা গানের সঙ্গে আছি, আমরা যারা গান তৈরি করার চেষ্টা করি, যারা গাওয়ার চেষ্টা করি, তারা আসলে নদী না দেখেই হয়তো, যে আপনি একটু আগে বলছেন ক্রমার মধ্যে নদী দেখে গান গাওয়া, তো ওই সেই ওরা মানে একটু সামনে গিয়ে দেখো। আমাদেরকে যখন ছোট ছিলাম, আমাদেরকে মাঝে মাঝে ক্লাসের টিচাররা নিয়ে যেত দেখতে, হাঁটো একটু পানির মধ্যে, হাঁটো, এই ঘাসকে ধরো, দেখো কেমন লাগে, বৃষ্টিকে ছোঁয়ে দেখো। বৃষ্টিকে ছোঁয়ার আগেই এখন মানুষ বলে বৃষ্টি হচ্ছে, ছুঁয়ে দেখতে তো দেখে না বৃষ্টির ফোঁটাটা পড়লে কেমন লাগে। আমরা ওই যে ফড়িং দেখছিলাম, প্রজাপতি দেখছিলাম, যে প্রজাপতির রং, ফড়িং এর রং, লাল ফড়িং, সবুজ ফড়িং, সাদা ফড়িং, এই দেখছি ঘাস ফড়িং, এই যে আমাদের আশপাশে আছে। এই ফড়িংটা না দেখে যদি আমি ফড়িং নিয়ে গান করি, ফড়িং দেখার অভিজ্ঞতা থেকে যদি আমি গানটা এরকম এটি লাফিয়ে পড়ে, ও মাই গড, এখনই একটা ফড়িং, ওয়াও, ইস কি সুন্দর। হ্যাঁ, এই যে ফড়িংটা, ওর কি কাজ? হ্যাঁ, আঁচলে ফড়িংটা বসে আছে,
এটা এত সুন্দর। হুম। এটাকে যদি আমি দেখি, এটা থেকেই আমার এখান অনুভব থেকে তো গান হবে। এখান থেকেই গান আসবে। যেমন আমার এখন গাইতে ইচ্ছা করছে আসলে এই গানটা। আমার মন কেমন করে কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। এত সুন্দর, মানে এই গানটা না আমার আমার এরকম একটা জায়গায় পরিবেশটাই পরিবেশ। মনটাকে কেমন করে দেয়। বোরিংটা তো boring- এখনো বসে আছে, আমার ভালো গেল না। ভালো গেল না। কি সুন্দর। এই যে ভালো ভালো লাগার জায়গাগুলো, এগুলোকে না জানলে অন্ততপক্ষে গান হবে না, সৃষ্টিশীল কাজ হবে না। যে ছবি বানায় তাকে এগুলো সবকিছুর সঙ্গে নিজের একটা অভিজ্ঞতাকে রাখতে হবে, অভিজ্ঞতায় রাখতে হবে, তাহলেই আসলে মানুষের কাছে যাবে এবং সবকিছু। শিল্পী সে যাই হোক, মানুষ তো যে সবাই তো শিল্পী আসলে, প্রত্যেকটা মানুষের মনে সেই শিল্পবোধটা থাকে। হুম। আপনি হয়তো গানটা গাচ্ছেন, আরেকজন হয়তো লিখছে, কিন্তু সাধারণ মানুষ যাকে আমি হয়তো শিল্পী হিসেবে জানি না, পথচারী হিসেবে দেখছি, সে কিন্তু শিল্পী। হুম। হ্যাঁ, এই যে আমরা এখানে আসার পর একজন, আপনি বলছেন একজন রিকশাওয়ালা বলছিল যে মেঘের মোহ লেগেছে। মোহর লেগেছে, হ্যাঁ, কি মেঘের আশ্চর্য গ্রহণ না? লেগেছে। এই যে এই কথাগুলো আমরা ভাবি যেটা আমরাই বলবো, কিন্তু কিন্তু একজন এই যে দর্শক, পথচারী, শ্রোতা, দর্শক, একজন পথচারী, হ্যাঁ, হ্যাঁ, তার মনের ভেতরের কথাগুলোই আমরা বলি। সুতরাং আমরা যখন বলি, আমাদেরকে অবশ্যই বেশি অভিজ্ঞতা, বেশি পড়াশোনা, বেশি সবকিছুতেই পারদর্শী মানুষের হতে কাছ হবে। থেকে নিতে হবে। এই যে মানে এই যে হ্যাঁ, মোহ মানুষের লেগেছে, এই কথাটা কাছে। আমি না, সে কিন্তু বলেছে, আপনি না, সে কিন্তু বলেছে, হ্যাঁ, সেই জায়গা থেকে তাদের কাছ থেকে কিন্তু নেওয়ার বিষয় আছে। একদম অবশ্যই নিতে হবে। হুম, কিন্তু এই প্রত্যেকটা যে জিনিস সম্পর্ক, নিতে হবে। মানুষের যদি যোগাযোগটা। সম্পর্কটা আমাদের কমে যায়, কমে গেছে বলেই হয়তো গান হচ্ছে না সেরকম গান, যে গান আপনি গাইতে এটা চান। এটা কিন্তু সত্যি কথা। এই যে মানুষের একলা হয়ে যাওয়া, একক হয়ে যাওয়া থেকেই কি আপনার সেই, আমরা যদি বলি যে মানুষের সঙ্গে লুকোচুরি খেলে? মানুষ মানুষের সাথে লুকোচুরি তো খেলে এবং নিজের সাথেও খেলে। যেমন এই জন্য এখন এই ধরনের একটা, আমার হঠাৎ করে একটা গানের কথা মনে হয়ে গেল, যে মানুষ এখন এমন একটা জায়গায় আছে যে নিজেই নিজেকে বলছে, সবটুকু নিয়ে যেও না, অংশ বিশেষ রেখে যাও, যে থমকে দাঁড়ায় সে যায়, যায় চলে যায়, অবশেষটুকু অংশ বিশেষ রেখে যাও। নৌকা নদীর মধ্যে আমরা বসে আছি, সেই জায়গা থেকেই যদি বলি যে আমরা আসলে প্রেম করতেও ভুলে গেছি কিনা, যে কাজের সঙ্গে প্রেম, মানুষের সঙ্গে মানুষের প্রেম, এই প্রেম বোধটা না থাকলে তো ভালো কাজও হয় না। না, সবকিছুই প্রেম। হ্যাঁ, সেই জায়গাটা প্রেম যদি বলি। ছাড়া, প্রেম ছাড়া, প্রেমটা, এইটাকে আমি একক বলতে পারি। প্রেম মানুষের ভিতরে আসে না, যেটা প্রেম। প্রেম মানে সৃষ্টি, প্রেম মানে কোনো কাজ, কোনো মানে সবকিছু মিলিয়ে তার একটা কাজকে একটা মানে পূর্ণতা দেওয়া। তো সেটা প্রেম ছাড়া, প্রেমহীন হয়ে গেছে মানুষ খুব এখন। যে কোনো সৃষ্টিতে আমি প্রেম, এখন একটা ছেলে একটা মেয়ের কথা বলবো না, প্রেম সৃষ্টির জন্যই তো। হ্যাঁ, গানের সঙ্গে প্রেম, গানের সাথে প্রেম। আমার একটা গান আছে, গান করেছিলাম রবীন্দ্রসঙ্গীত, মানে ও আমার দেশের মাটি। ওটা যখন আমি গাই তখন আমার ভিতরে একটা প্রেম আনতে হয়েছে, একদম ও আমার দেশের মাটি, মাটিকে আমার একটা মাটির সঙ্গে প্রেম। পুরুষ ভাবতে হয়েছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই যে প্রেমটা, ওটার এই যে ও আমার দেশের দেশের মাটি, মাটি বলাটা তাকে দেখতে হবে। সেটা কে, সেটা আমি জানি না কে, কিন্তু আমাকে আমি ভেবেছি, আমি কিন্তু ভাবি, যেমন তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় রেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তো এখানে আমি যদি সেই কোন কাননের ফুল, আমি যদি তাকে না খুঁজে পাই, সেটা ছবি না থাকে, আমি যদি তাকে না পাই, আমি তো কিছু করতে পারবো না, আমার ভেতর থেকে আসবে না, আমার হৃদয় কাঁদতে হবে।
সুখের কান্নাও লাগবে, আমার দুঃখের কান্নাও লাগবে। আমি সেটা ছাড়া কিভাবে একটা সৃষ্টি মানুষের কাছে যাবে? এই যে নিজেকে তুষ্ট করা, নিজেকে তৃপ্ত করা, সেই জায়গাটায় আমরা কি নিজেকে তৃপ্ত করতে পারছি না বা চাইও না, নাকি আমরা খুব অল্পতে এখন তৃপ্ত হয়ে যাই? এখন মানুষের চাওয়ার জায়গাগুলো না, পেলে পেলাম, না পেলে না পেলাম, নেক্সট কি আছে নেক্সট। কিন্তু যে সত্যি সত্যি শিল্পীকে অবশ্যই খুঁতখুঁতে হতে হবে, শিল্পীকে অবশ্যই অভিমানী হতে হবে, শিল্পীর সৃষ্টিতে অনেক বেশি চিন্তার জায়গাগুলোকে না বারবার না না বলা নিজেকে, এই জিনিসগুলো থাকতে হবে। আর যে বলতে পারবে না, সে আসলে মানুষকে কতটুকু দিতে পারবে আমি ঠিক জানি না। যিনি সৃষ্টি করবেন তাকে খুব সহজে তুষ্ট হয়, তার একটা তুষ্ট হলে তো সব শেষ হয়ে গেল, হয়ে গেল, আসলে হলো না। যার এটা নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজেকে, হ্যাঁ হ্যাঁ, যে আমি একটা গান করলাম বা আমি একটা লেখা লিখলাম, আমার যে বাণীটা বা সুরটা, এই সুরকে আবার ছাড়িয়ে যাওয়া, হ্যাঁ ছাড়িয়ে যাওয়া। মানে একটি গান, যেমন আমি যদি বলি যে একটি গান আপনি গাচ্ছেন, হয়তো একটা গানই আপনি 7 বার 10 বার 20 বার 50 বারও গেয়েছেন কোনো গান, হ্যাঁ, কিন্তু প্রতিটা থেকে আপনি উত্তরণ আলাদা ঘটছে। যেমন একটা গান, আমার একটা গান আছে, আচ্ছা, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই। আজকাল সবকিছুতে গানে কপি পেস্ট হয়। অন্তরা একবার গাওয়ার পরই ওটাকে আবার 2 বার করে করা হয়, তো ওটাও কপি পেস্ট হচ্ছে। মুখে যেভাবে গাইলাম শেষেও আবার কপি পেস্ট করতে চায়, কিন্তু আমি বলি না, গানের গল্প শুরু হলো, মুখ একই, কিন্তু হয় হ্যাপিনেস না হলে স্যাডনেস দিয়ে মুখটা আবার শেষ করতে হবে। আমি ধরলাম, হ্যাঁ, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। তারপর গানটা পুরোটা শেষ হলো, টুপটাপ বৃষ্টি হলো, এটা হলো সে, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে। যে শুনলো, আপনি গানটা শেষ করে ফেললেন, সে কিন্তু উড়ে যাচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা থাকতে হবে, থাকতে হবে, এবং এই জায়গাটা যখনই দোলাটা থাকতে হবে, এই দোলাটা থাকতে হবে। এই স্যাডনেস যদি যে যেভাবে যেতে চায়, এই গানটার থেকে কেউ কিছু নিতে পারে যে আমার খুব ভালো লাগছে, কেউ ভাবতে পারে আমি কি বন্দি, বা সত্যি কি আমার কিছু উড়ে গেল, সবকিছু চলে গেল, আমার কেন জীবনের প্রতি এত লুকোচুরি, আমিও তো উঠতে চাই। এই প্রশ্নগুলো জাগতে হবে একটা গান থেকে, কিংবা শিল্পীকেও রেখে যেতে হবে প্রশ্নগুলো। এক্স্যাক্টলি, সরি, আমি এটাই বলতে যাচ্ছিলাম, শিল্পীকে রেখে যেতে হবে। শিল্পীকে একটা প্রশ্ন সব সময় মানুষ, শ্রোতার কাছে, অডিয়েন্সের কাছে রাখতেই হবে। এই প্রশ্ন যদি যে রাখতে পারবে না, তাহলে সেই গানটা বা সেই সৃষ্টিটা মানুষের কাছে যাবে না আসলে। একটা সময় এই যে একটা গান তৈরির ক্ষেত্রে একটা রসায়ন ছিল, শিল্পীর সঙ্গে গীতিকারের, সুরকার যে রসায়নটা ছিল, সেই রসায়নটা কি এখন ওটা নাই, সেখানে সেই রসটা নেই? না, একদম না, রসায়নটা তৈরি হচ্ছে না, কারণ কারোর সঙ্গে কারো দেখা হয় না। ইভেন একটা ডুয়েট গানেও কো আর্টিস্টের সঙ্গে দেখা হয় না, যে যার মতো কাজ করে যায়। প্রেমের গান হচ্ছে, কিন্তু দুজনে দেখা হচ্ছে না, সে তার মতো করে গিয়ে চলে গেছে এবং আরেকজন এসে গাইছে। ওই যে একটা যে কম্বিনেশন, একটা যে ফিলিং, যেমন মানে আমার আব্বাদের, যেমন তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। যে আরেকজন যে ধরলো, এটা ওই জায়গাটা থেকে আরেকজনকে ধরতে হবে, ওই ফিলটা, সে কিন্তু সামনে, হ্যাঁ, আর এখন এটা হচ্ছে যে শুনতে পাচ্ছে তো, চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা নাই। যেমন আমি আমার একটা গান, যেমন একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছ না, আকাশ
ফুলে বসে আছি, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। এই যে গাওয়ার পরেই ও যে ধরলো, আকাশ ফুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ। এই যে এই কেমিস্ট্রিটা তৈরি না হলে এই গানটা মানুষের কাছে যাবে না। গানের বা এই গীতি কবিতার যারা হ্যাঁ। নির্মাতা, হ্যাঁ, সেই কারিগরদের বিচ্ছিন্নতাই মানে এই শিল্পী বা শিল্প, গান থেকে হ্যাঁ। শ্রোতা এবং দর্শকদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেটা না বলে আমি বলি যে টানতে পারছে না, টানতে পারছে না, আপন করে নিতে পারছে আপন না। করতে পারছে মানে না। গানটা আপনি গাচ্ছেন, গানটা হুম। কিন্তু আমার কাছে জমা রাখছে, এক্স্যাক্টলি, সে জমা রাখাটা হচ্ছে জমা না। রাখাটা হচ্ছে না। আজকে অনেক কথাই বললাম, সেখানে হয়তো হতাশার সুরটাই বেশি, মানে না, বাস্তবে কিনা জানি না, কিন্তু সেই জায়গা থেকে হতাশা আমি যদি বলি যে এই যে পানিটা যাচ্ছিস, আমি একটু ভিজাচ্ছি, আমার হ্যাঁ। ভালো লাগছে। এই যে হতাশা না বলে আমি যদি বলি যে আমরা শুদ্ধ হচ্ছি, মানুষের পড়াশোনার কোনো শেষ নাই। আমি প্রশ্ন যতই করব উত্তর ততই পাবো, উত্তর খোঁজা আমার কাজ। মানে প্রশ্ন থাকবে, অবাক হওয়ার বিষয়টা থাকবে, আমি অবাক। অবাক হচ্ছি না, প্রশ্ন হ্যাঁ, থাকছে না, তাহলে কিছু হবে না তো, তাহলে তো সব এলোমেলো হয়ে প্রশ্ন গেল। নেই, অবাক হওয়ার বিষয় হ্যাঁ। বিষয় নেই, বিষয় নেই। আর প্রশ্ন নেই, সেটা Right. সৃষ্টি হবে না। সেই জন্য আজকে সময় টিভিকে অনেক ধন্যবাদ দিতে হয় যে আমাকে এরকম মজার একটা ভ্রমণে নিয়ে আসার জন্য। সবচেয়ে ভালো লাগছে, আমি সাঁতার কাটতে জানি না, কিন্তু আমার নৌকায় চড়তে ভীষণ ভালো লাগে। না, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেখানে হয়তো শেষ করে হ্যাঁ। আমাদের বিদায় নিতে হবে, তার আগে বলতে চাই যে তাহলে আমরা আমাদের এই ফিরে আবার নতুন করে যে যাত্রা শুরু, হ্যাঁ, সেই যাত্রা শুরুর জায়গাটা কোন জায়গা থেকে হবে, আমাদেরকে তো আবার নতুন করে ভাবতে হবে সৃষ্টির জন্য। ভাবতে হবে। হুম। না, এইখানে আমাদের যেটা করতে হবে, কারণ না, পিছলে পড়া সময়কে ফেরত আনতে হবে। আমি চাই যে আমাদের সেই জায়গাগুলো ফিরে আসুক, এবং ফিরবেই। আমাদেরকেও হয়তো এখন শেষ করতে হবে এটা হ্যাঁ। গান দিয়ে, আপনার গান দিয়ে, সেই স্বপ্নের গান দিয়ে, প্রত্যাশার গান দিয়ে আমরা শেষ করতে পারি। দুলছে আকাশ, দুলছে বাতাস, দুলছে ইচ্ছে, শুধু দুলছে না তোমার মন। দুলছে আকাশ, দুলছে বাতাস, দুলছে ইচ্ছে, শুধু দুলছে না তোমার